ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি একটু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্কুল অফ সিলেট। আমরা তারপরের স্লাইডে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কিসের ছবি? একজন আনমিউট করে কথা বলো, সমস্যা নাই। হ্যাঁ শ্যামল বলো। পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ, হ্যাঁ নুহা ধন্যবাদ। আর কেউ একজন? জি স্যার, পলাশীর যুদ্ধ। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। এরকমই মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কোন যুদ্ধের ছবি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। এটা কত সালে হয়েছিল কেউ বলতে পারবা? একজন। সিপাহী বিদ্রোহটা কবে হয়েছিল, কখন হয়েছিল? একটু চিন্তা করে বলো। 1857 নি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1857 সালে। 57। সিপাহী বিদ্রোহ কত সালে বলছো? 57 স্যার। 1857 সালে, ধন্যবাদ। তাহলে এটা ওকে। একটা ছবি যেটা একটা যুদ্ধের, যেটা ছিল সিপাহী বিদ্রোহ, অর্থাৎ 1857 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল আমরা জানি। মঙ্গল পান্ডে এবং তার ভাই যারা নেতৃত্ব দিয়েছিল সেই বিদ্রোহের একটা ছবি আমরা এখানে দেখলাম, যেটার নাম ছিল সিপাহী বিদ্রোহ। তারপরে আরেকটা ছবি আমরা একটু দেখি, কেউ চিনতে পারো কিনা দেখো একটু। আসতেছে না ছবি। হ্যাঁ, কেউ চিনতে পারতেছে এই ছবিটা? আমরা একটু দেখলাম, এটা ছিল মহারানী ভিক্টোরিয়ার ছবি। এটা কার ছবি ছিল? মহারানী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার ছবি। তাহলে আমরা এই দুইটা ছবি দেখার পিছনে কিছু কারণ আছে। সিপাহী বিদ্রোহের পরে মহারানী ভিক্টোরিয়া একটা ঘোষণা দিয়েছিলেন, রাজকীয় ঘোষণা। সেই ঘোষণার ফলে একটা আইন প্রণয়ন করা হয়েছিল। কেউ কি বলতে পারবা সেই আইনটা কোন আইন? একজন, ভুল হোক শুদ্ধ হোক আমরা বলি, একটু চেষ্টা করি। সিপাহী বিদ্রোহের পরে মহারানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণার ফলে একটা আইন প্রণয়ন হয়। যেমন আমরা জানি যে অনেকগুলা আইন ছিল, ভারতীয় পরিষদ আইন, অনেকগুলো আইন ছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, বিভিন্ন সালের নামে নামে পরিচিত ছিল। এইরকমই একটা আইন প্রণয়ন হয়েছিল। সেই আইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সেই আইন কোন আইন আমরা একটু দেখে নিই, তোমরা যা চিন্তা করছিলে তার সাথে মিলে যায় কিনা। এটা ছিল 1861 সালের ভারতীয় পরিষদ আইন। একটু আমরা যদি খাতা কলম সাথে থাকে আমরা একটু খাতার মধ্যে লিখে নেই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, অর্থাৎ 1861 সালের ভারতীয় পরিষদ আইন। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিকনফলটা আমরা এক নজরে দেখে নিলাম। হ্যাঁ, আমরা সময় নষ্ট না করে পরবর্তী স্লাইডে যাচ্ছি। 1861 সালের ভারতীয় পরিষদ আইনের পটভূমি। আমরা প্রথমে যেটা দেখব, পটভূমিগুলো আমরা একটু দেখে নেব। 1861 সালে ভারতীয় পরিষদ আইন প্রণয়ন করার পিছনের কাহিনীগুলা আমরা একটু দেখি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা এই আইনের পিছনের যে কাহিনীগুলো সেটা ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ ভারতে যুগান্তকারী একটা প্রভাব ফেলে, এবং যেই প্রভাবের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু 1861 সালে ভারতীয় পরিষদ আইনটা প্রণয়ন করা হয়। তারপরে মহারানীর রাজকীয় ঘোষণা, আমরা যেটা আগে আলোচনা করেছিলাম যে সিপাহী বিদ্রোহের পরেই মহারানী ভিক্টোরিয়া একটি রাজকীয় ঘোষণা দেন, যে ঘোষণার ফলে এই আইনটা আইনে প্রণয়ন হয় আর কি, আইনে পরিণত হয়। তারপরে আরো যে কাহিনীগুলো একটু পিছনে ছিল, যে নিয়ামকগুলো ছিল, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ, ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন ও পরিমার্জন করা।
আইন পরিষদের ক্ষমতাটা নির্ধারণ করে দেওয়াটা খুব জরুরি ছিল, যার কারণে একটা আইন অপরিহার্য ছিল, যার পরিপ্রেক্ষিতে 1861 সালে ভারতীয় পরিষদ আইনটা করা হয়। তারপরে আগের যে আইনগুলো ছিল, ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন পরিমার্জন খুবই জরুরি ছিল, যার ফলশ্রুতিতে এই আইনটা প্রণয়ন করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। তারপর এই সব বিষয়গুলো বিবেচনা করে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উনি সুপারিশ করেন এরকম একটা আইনের জন্য, যার ফলশ্রুতিতে এই আইনটা প্রণয়ন হয়, যেটা ছিল 1861 সালে ভারতীয় পরিষদ আইন। আমরা পটভূমিগুলো সংক্ষেপে এখানে নিয়ে আসলাম। মূল যে টপিকস গুলা এই আইন প্রণয়নের পিছনে আমরা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ, তার পরবর্তীতে রানী ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণা, তারপর হচ্ছে আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ করে দেওয়াটা জরুরি ছিল, তারপরে ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন ও পরিমার্জন করাটাও জরুরি ছিল, এবং সবকিছু বিবেচনা করে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সুপারিশ করেছিলেন, যার জন্য আসলে এই আইনটা প্রণয়ন করা হয়। তারপরে আমরা একটু দেখবো 1861 সালের ভারতীয় পরিষদ আইনের প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলো কি ছিল। আমরা একটু দেখি বৈশিষ্ট্যগুলো যা যা ছিল আমরা একটু দেখবো। আমরা ভারতীয় পার্লামেন্টের ছবি দেখতে পাচ্ছি। আইনসভার গঠন, অর্থাৎ এই আইনে আইনসভার কাঠামোটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সদস্য কতজন থাকবেন না থাকবেন। ব্যবস্থাপক পরিষদের সদস্য সংখ্যা 12 জন করে দেওয়া হয়। এর ফলে আইনসভা আহ, অর্থাৎ ব্যবস্থাপক পরিষদের আয়তন বৃদ্ধি পায়। এই আইনে বলা হয় যে ভারতীয় সদস্যগণ গভর্নর জেনারেল কর্তৃক ভারতীয়দের মধ্য থেকে মনোনীত হবেন এবং তারা বেসরকারি সদস্য বলে অভিহিত হবেন। তাহলে আমরা জানলাম যে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদ যেটা ছিল, এটার সদস্য সংখ্যা 12 জন করে দেওয়া হয় এই আইনে। তারপরের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। গভর্নর জেনারেলের পতাকা আমরা দেখতে পাচ্ছি এবং গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদকে 5 সদস্য বিশিষ্ট করা হয়। এর মধ্যে 3 জনকে অন্তত 10 বছর ভারতে কাজ করার জন্য হতে হবে, এরকম বলে দেওয়া হয় এই আইনে। তারপরে আমরা এক্সিকিউটিভ কাউন্সিলের ছবি দেখতে পাচ্ছি। নির্বাহী পরিষদের সদস্যদের নিয়োগ ব্যবস্থা। নির্বাহী পরিষদের 3 জন সদস্যকে ভারত সচিব নিয়োগ দান করবেন। নির্বাহী পরিষদের অপর 2 জন সদস্য ব্রিটিশ রাজ কর্তৃক নিয়োজিত হবেন। এই 2 জন সদস্যের একজন হবেন আইন বিষয়ক সদস্য এবং অপরজন হবেন অর্থ বিষয়ক সদস্য। এই বিষয়গুলো এই আইনে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও পদ্ধতি। আসলে পোর্টফোলিও পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি এখানে শাসনগুলা ভাগ করে দেওয়া হয় বিভিন্ন দপ্তরে। যেমন কেউ আইন আইন বিষয়ে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন আইন বিভাগে, কেউ শাসন বিভাগে কাজ করবেন, কেউ অর্থ বিভাগে কাজ করবেন, এবং কেউ সামরিক বিভাগে কাজ করবেন। এভাবে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেওয়াকে আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমরা খাতার মধ্যে পোর্টফোলিও কথাটি লিখে রাখতে পারো, কারণ পোর্টফোলিও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে যে পোর্টফোলিও পদ্ধতি কি, অথবা পোর্টফোলিও পদ্ধতি বলতে কি বোঝো। এখানে আমরা মনে রাখবো যে এই পোর্টফোলিও পদ্ধতি হচ্ছে এমন একটা সিস্টেম, এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যদের কেউ শাসন, কেউ অর্থ, কেউ আইন বা কেউ সামরিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন। এর ফলে ভবিষ্যতে ক্যাবিনেট ব্যবস্থা উদ্ভবের পথ প্রশস্ত হয়। এর মাধ্যমে আসলে ক্যাবিনেট ব্যবস্থার প্রতিষ্ঠা পায় আর কি। তাহলে আমরা জানলাম পোর্টফোলিও কি, এটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে প্রশ্ন থাকবে এটা। তারপরে যেটা দেখলাম আমরা গভর্নর জেনারেলের ক্ষমতা। এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাটা নির্ধারণ করে দেওয়া হয়, সীমাবদ্ধ করে দেওয়া হয়। এখানে বলা হয় যে প্রয়োজন বুঝে যে কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে দেওয়া হয় আর কি। প্রয়োজন বুঝে যে কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষমতা গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। ক্ষমতা দেওয়া হয় নাকি জরুরি অবস্থাকালীন সময়ে 6 মাস মেয়াদের জন্য অধ্যাদেশ জারি করার ক্ষমতা গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে অর্পণ করা হয়। গভর্নর জেনারেল ব্যবস্থাপক পরিষদের যে কোনো বিল বা আইন ভেটো প্রয়োগ করে নাকচ করে দিতে পারেন। এটাও এই ক্ষমতাটাও গভর্নর জেনারেলকে দেওয়া হয়। তারপরে আমরা দেখছি এখানে সেনাবাহিনী প্রধান।
ভারতীয় সেনাবাহিনী প্রধান নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্য পদ লাভ করবেন। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর যিনি প্রধান হবেন তিনি নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্য হিসেবে গণ্য হবেন। তারপরে আমরা দেখছি নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনা। গভর্নর জেনারেলের হাতে নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনার ক্ষমতা ন্যস্ত করা হয়। অর্থাৎ নির্বাহী পরিষদের বৈঠকটা পরিচালনা করবেন গভর্নর জেনারেল। তারপরে আরো আছে, আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগীয় পদ্ধতি প্রবর্তন দ্বারা শাসন ব্যবস্থায় বিভাগীয় পদ্ধতি প্রবর্তন করা হয়। প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা, এই আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজের প্রাদেশিক সরকার আইন প্রণয়নের ক্ষমতা লাভ করে এবং পাঞ্জাব ও বাংলা প্রদেশে প্রাদেশিক আইন পরিষদ গঠিত হয়। তারপরে আছে যে বাংলার গভর্নর। নির্বাহী পরিষদের বৈঠক যখন কলকাতায় অনুষ্ঠিত হবে তখন বাংলার গভর্নর অতিরিক্ত সদস্য হিসেবে বৈঠকে যোগ দিতে পারবেন। এটা ছিল 1861 সালের ভারতীয় পরিষদ আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। আমরা এখন দেখব এই আইনের গুরুত্ব কি, গুরুত্ব নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1861 সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইলফলক। গুরুত্বটাও আমরা সংক্ষেপে আলোচনা করতেছি, জাস্ট পয়েন্ট পয়েন্ট আকারে আমরা এখানে একটু আলোচনা করব। ভারতীয় জনগণকে আইন প্রণয়নে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। এই আইনে আর কি ভারতীয় জনগণকে আইন প্রণয়নে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। তাহলে নিঃসন্দেহে আইনের গুরুত্ব অনেক। নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এই আইন বলে লর্ড ক্যানিং 1862 সালে পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং দিনকর রাঢ়কে নবগঠিত আইনসভার ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণী খুশি হয় এবং ব্রিটিশ সরকারের সাথে তাদের সখ্যতার মনোভাব সৃষ্টি হয়। তারপরে একটা কাজ আছে দলীয় কাজটা, তোমরা শুধু কাজটা একটা খাতায় লিখে নাও, নিজেরাই করে নেবা দলীয় কাজ। এটা অনলাইন ক্লাসে যেহেতু আমরা এটাকে যাব না। 1861 সালের ভারতীয় পরিষদ আইনের মূল বৈশিষ্ট্য সমূহের তালিকা প্রস্তুত করো। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবা। মানে আমরা মূল্যায়নে কিছু প্রশ্ন আছে একটু দেখবো, এটা করে যাই। কার সুপারিশের ভিত্তিতে 1861 সালের ভারতীয় পরিষদ আইন পাশ হয়? একটু সবাই আনমিউট করি, যারা উত্তর দেবো একটু আনমিউট করে বলি। কার সুপারিশের ভিত্তিতে 1861 সালের ভারতীয় পরিষদ আইন পাশ হয়? একটু একজন আমরা আনমিউট করে বলি নুহা। আমরা কিন্তু এটা আলোচনা করেছি, একটু চেষ্টা করি আমরা। রিমেল, আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি, এটা নিশ্চয়ই সবাই পারবা। এ আইনে কাকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়? একজন বলো, সমস্যা নাই তো, আনমিউট করে বলো। স্যার, গভর্নর জেনারেল। হ্যাঁ ধন্যবাদ, গভর্নর সঠিক উত্তর। জেনারেলকে। ধন্যবাদ, সঠিক উত্তর নুহা, তোমাকে ধন্যবাদ। আসলে এই আইনে অধ্যাদেশ জারির ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত করা হয়। আমরা এভাবে একটু শেয়ার করব, শেয়ার করলে ক্লাসটা প্রাণবন্ত হয়, ভালো হয় আর কি। পোর্টফোলিও পদ্ধতি কি? যে যার মতো পারি একটু বলি আমরা। একজন, পোর্টফোলিও পদ্ধতি কি? জাস্ট, তারিখটা স্যার আপনি আরেকবার খয়াল লেখা স্যার, এটা আপনার একদম ভালো জি নেটওয়ার্ক আছে না, শুনতে ধন্যবাদ পারছি স্যার, না স্যার। ধন্যবাদ স্যার, আমি অবশ্যই বলে দেবো। আমরা একটু দেখি জি প্রথম আচ্ছা স্যার। প্রশ্নটার উত্তর কি ছিল, একটু তোমাদের সাথে মিলিয়ে নেই। প্রথম প্রশ্নের উত্তর ছিল গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। অর্থাৎ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সুপারিশে এই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। এই আইনে কাকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়? এটা গভর্নর জেনারেলকে। পোর্টফোলিও পদ্ধতি কি? পোর্টফোলিও পদ্ধতি এমন এক পদ্ধতি যেখানে শাসন ব্যবস্থায়, যেখানে কথাটা দুইবার চলে আসছে, যেখানে শাসন ব্যবস্থায় একজন সদস্যকে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়, নির্দিষ্ট করে দায়িত্ব অর্পণ করা হয়। এ ছিল আমাদের মূল্যায়নের প্রশ্ন। আমরা একটু
ছোট্ট একটা বাড়ির কাজ আছে, একটু তোমরা সেটা করে নেবা। সেটা হচ্ছে 1861 সালের ভারতীয় পরিষদ আইন ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক বিকাশে কি ভূমিকা রেখেছিল বলে তুমি মনে করো? আলোচনা করো। এটা খাতার মধ্যে লিখে ছবি তুলে সবাই আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। জি একটু আচ্ছা স্যার। একটু লিখে নেই আমরা, অথবা স্ক্রিনশট নিয়ে নেই, হয়ে গেলে একটু বলবো। স্যার স্ক্রিনশট করে রাখি দিছি। ধন্যবাদ। রিমেল হয়েছে সবার? আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবার হয়ে গেছে। জি স্যার। ধন্যবাদ। আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আগামী ক্লাসটাও সবার অংশগ্রহণে এরকম প্রাণবন্ত হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, এবং অবশ্যই বাসা থেকে বের না হওয়ার চেষ্টা করবো আমরা। অবশ্যই ধন্যবাদ জি স্যার। আচ্ছা সবাইকে। স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।